১৯৪৮ সালের ১৩ই সেপ্টেম্বরের ভোরবেলা হায়দ্রাবাদের বুকে তখনও সূর্য উদিত হয়নি, কিন্তু ১ লক্ষাধিক সুসজ্জিত ভারতীয় সেনা ঘিরে ফেলেছে স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদকে। মুহূর্তের মধ্যেই শুরু হলো মুহুর্মুহু গোলাবর্ষণ। ট্যাঙ্কের নির্মম ঘাতক চাকার নিচে পিষ্ট হতে লাগলো বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন। শুরুটা হয়েছিল আরও ২০০ বছর আগে। ১৭২৪ সালে দক্ষিণ ভারতের মাটিতে আসাদ জাহের সর্বপ্রথম হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন, যিনি পরবর্তীতে নিজেকে হায়দ্রাবাদের নিজাম হিসেবে ঘোষণা করেন, যার অর্থ দাঁড়ায় রাজ্যের শাসক। শস্য সম্পদে ভরপুর এই রাজ্যের তৎকালীন বার্ষিক আয় ছিল ৯ কোটি রুপি। স্বর্ণ, হীরা এবং কয়লার খনি, বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ ফসলের মাঠ। এ যেন এক ভূস্বর্গেরই প্রতিচ্ছবি। ১৯৪৭ সালেও হায়দ্রাবাদের ছিল নিজস্ব প্রশাসন, আদালত ও শুল্ক বিভাগ, আর আয়তন ছিল ২,১৪,০০০ বর্গ কিলোমিটার, যা ছিল আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় ১.৫ গুণ বড়। এটি ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের সবচেয়ে ধনী রাষ্ট্র। নিজস্ব পতাকা, মুদ্রা, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয়, এমনকি জাতিসংঘে প্রতিনিধিও ছিল তাদের। ১৯৩৭ সালের টাইম ম্যাগাজিন অনুসারে সর্বশেষ নিজাম মীর ওসমান আলী খান ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার তৎকালীন সম্পদের মূল্য ছিল আনুমানিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানের হিসেবে প্রায় ৪০০ বিলিয়ন ডলারের সমান। রাজ্যের প্রায় ১.৫ কোটি জনসংখ্যার ৮৫% ছিল হিন্দু ধর্মাবলম্বী, আর শাসক গোষ্ঠী ছিলেন মুসলিম। টানাপোড়েনের শুরুটা ঠিক এই বিভাজন থেকেই। ১৯৪৭ সালে যখন তীব্র আন্দোলন ও আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটিশরা ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়, তখনই বাধে বিপত্তি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশে বিভক্ত করে সংকটের নিরসন করলেও ব্রিটিশ পার্লামেন্ট ঘোষণা দেয় দেশীয় রাজ্যগুলো চাইলে নিজেরা আলাদাভাবে স্বাধীন থাকতে পারবে। এই ঘোষণার পর ৩টি রাজ্য স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়: কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। ব্রিটিশরা প্রায় ২০০ বছর ভারতবর্ষ শাসন করলেও এই পুরো সময়টা জুড়ে হায়দ্রাবাদে ছিল স্বায়ত্তশাসন। নিজামরাই শুরু থেকে হায়দ্রাবাদ শাসন করে আসছিল এবং তারা ব্রিটিশদের কাছে সমাদৃতও ছিল। ১৯৪৭ সালেই ১৫ই আগস্ট দিল্লিতে উত্তোলিত হলো তেরেঙ্গা পতাকা। ঠিক সেদিনই হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী খান ঘোষণা করেন স্বাধীনতার। কিন্তু জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেলের চোখে সেটি ছিল ভারতের হৃদয়ে ছুরি মারার মতোই ঘোষণা। ওই সময় ব্রিটিশদের শেষ ভাইসরয় ছিলেন স্যার মাউন্টব্যাটেন। নিজাম মীর ওসমান আলী নিজের স্বাধীন থাকার সিদ্ধান্ত জানিয়ে মাউন্টব্যাটেনকে একটি চিঠি প্রেরণ করেন, কিন্তু মাউন্টব্যাটেন নিজামের সেই চিঠি লন্ডনে প্রেরণ করেননি। যদিও ব্রিটিশ পার্লামেন্টের স্পষ্ট ঘোষণা ছিল দেশীয় রাজ্যগুলো চাইলে স্বাধীন থাকতে পারবে, ষড়যন্ত্রে যে মাউন্টব্যাটেন নিজেও অন্তর্ভুক্ত হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। রাজনীতির এই অন্ধকার বেড়াজালে জড়িয়ে পড়ে হায়দ্রাবাদের ভবিষ্যৎ। রাজ্যের ৮৫% জনগণ ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং শাসক গোষ্ঠীর প্রায় সবাই ছিল মুসলিম। তাই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা খুব জোর দিয়েই চাচ্ছিল যে তারা ভারতের সাথে যুক্ত হবে। নিজামের স্বাধীন থাকার এই ঘোষণা তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি করে। রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হতে থাকে। মুসলমানদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছিল। ঠিক এই সময় হায়দ্রাবাদের সামরিক বাহিনীর সদস্য ছিল মাত্র ২৪,০০০, যার মধ্যে মিলিটারি প্রশিক্ষণপ্রাপ্ত ছিল মাত্র ৬,০০০ বাহিনী। এমন পরিস্থিতিতে নিজাম বিদ্রোহের আশঙ্কা করলেন। তাই তিনি বিদ্রোহ এড়াতে ধর্মীয় নেতা কাসেম রেজভির নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক মিলিশিয়া গ্রুপ গঠনের অনুমোদন দেন। মুসলিমদের জানমাল রক্ষা এবং হায়দ্রাবাদ রাজ্যের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার শপথ নিয়ে গঠিত হয় এই মিলিশিয়া গ্রুপটি, যার নাম দেওয়া হয় রাজাকার।
শুরুতে এই বাহিনী মুসলমানদের জানমাল রক্ষা করছিল, কিন্তু বিদ্রোহ দমন করতে গেলে যা হয়, ধীরে ধীরে তারা বিক্ষোভকারী হিন্দুদের উপর কঠোর হতে শুরু করলো। অন্যদিকে ভারতীয় প্রোপাগান্ডায় তাদেরকে প্রচার করা হতে লাগলো সন্ত্রাসী হিসেবে। মিডিয়াগুলো তিলকে তাল বানিয়ে প্রচার করতে থাকে হায়দ্রাবাদে গণহারে হিন্দু নিধন চলছে, ঠিক 5 আগস্ট পরবর্তী সময় থেকে যেমন বাংলাদেশের সাথে করা হচ্ছে। কিন্তু এসব প্রোপাগান্ডার সত্যতাই বা কি? কিছু কিছু তথ্য মতে জানা যায় হায়দ্রাবাদ থেকে 40,000 হিন্দু পালিয়ে ভারতীয় রাজ্যগুলোয় আশ্রয় নিয়েছিল। কিন্তু অন্যদিকে হিন্দু সংগঠনগুলোর হামলায় মুসলমানদেরও যে রক্ত ঝরছিল সেটা আর কোথাও প্রচারিত হয়নি। এমতো অবস্থায় 1947 সালের নভেম্বরে ভারত হায়দ্রাবাদের মধ্যে স্বাক্ষরিত হয় স্ট্যান্ড স্টিল চুক্তি। চুক্তি শর্তানুযায়ী ভারত সেকেন্দ্রাবাদ থেকে সেনা প্রত্যাহার করবে, যা হায়দ্রাবাদের অংশ ছিল এবং যেখানে পূর্ব থেকেই ভারতীয় সেনা মোতায়েন করা ছিল। অপরদিকে হায়দ্রাবাদ নিজেদের রাজ্যে শান্তি বজায় রাখার নিশ্চয়তা দেয়। কিন্তু চুক্তির কালি শুকাতে না শুকাতেই ভারত শুরু করে অর্থনৈতিক অবরোধ, টেলিফোন লাইন কেটে দেয়, রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে একের পর এক অভিযান চালিয়ে হায়দ্রাবাদকে অস্থিতিশীল করার চেষ্টা করে যায়। আর হায়দ্রাবাদ গোপনে পাকিস্তানকে 20 কোটি রুপি অনুদান পাঠায়, যা ভারত জব্দ করে হায়দ্রাবাদের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তোলে। এমন সময় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল হায়দ্রাবাদে অপারেশন পরিচালনার অনুমোদন দিয়ে হুঙ্কার ছাড়েন, হায়দ্রাবাদ মাস্ট মার্জ উইথ ইন্ডিয়া। 1948 সালের 13 সেপ্টেম্বর ভোর 4টায় ভারতীয় সেনাবাহিনী 4 দিক থেকে হায়দ্রাবাদ আক্রমণ করল। এই অভিযানের তারা কোড নেম দেয় অপারেশন পোলো, যার নেতৃত্ব দিচ্ছিলেন বাঙালি অফিসার মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। প্রথমেই ভারতীয় সেনারা হায়দ্রাবাদের সীমান্তবর্তী অঞ্চল জালনা ও উদগির দখল করে নেয়। হায়দ্রাবাদের সেনাবাহিনীর সাথে রাজাকার বাহিনীও প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তাদের যুদ্ধকৌশল ছিল অত্যন্ত দুর্বল। ভারতীয় সেনারা একের পর এক এলাকা দখল করতে থাকে। হায়দ্রাবাদের সৈন্যরা সেকেন্দ্রাবাদ, গোলকোন্ডা ও ওরাঙ্গাল অঞ্চলে লড়াই চালাচ্ছিল, কিন্তু ভারতীয় বাহিনীর ট্যাঙ্ক, বিমান ও আধুনিক অস্ত্রের সামনেই তারা টিকতেই পারেনি। এই অগ্নিগিরির মুখে দাঁড়িয়ে মীর ওসমান আলী খান তখন পাকিস্তানের কাছে সামরিক সাহায্যের জন্য আবেদন পাঠান, কিন্তু তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতির কারণে পাকিস্তান কোনো সামরিক সহায়তা দিতে পারেনি। ফলে যা হওয়ার তাই হলো। পাখির মতো মারা পড়তে লাগলো হায়দ্রাবাদের সেনাবাহিনী ও রাজাকার মিলিশিয়া সদস্যরা। মাত্র 4 দিনেই ভারতীয় বাহিনী প্রায় পুরো হায়দ্রাবাদ দখল করে ফেলে। 16 সেপ্টেম্বরের অপরাহ্ন আসন্ন পরাজয়ের মুখোমুখি হয়ে মীর ওসমান আলী খান নিজেদের অবশিষ্ট সৈন্যদের জীবন বাঁচাতে আত্মসমর্পণের ঘোষণা দেন। সেই সাথে মাটির সঙ্গে মিশে গেল হায়দ্রাবাদে 224 বছরের নিজাম শাসন আমল। কিন্তু বিজয়ের পর সমগ্র হায়দ্রাবাদ জুড়ে শুরু হয় উল্টো গণহত্যা। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রতিনিয়ত গণহত্যার খবর আসতে থাকে। চাপে পড়ে জওহরলাল নেহেরু পণ্ডিত সুন্দরলালের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। সুন্দরলাল কমিটি যথাসময়ে নিজেদের রিপোর্ট প্রধানমন্ত্রীর নিকট দাখিল করলেও 2013 সালের পূর্ব পর্যন্ত ভারত তা কখনোই জনসম্মুখে আসতে দেয়নি। কিন্তু কি ছিল সেই রিপোর্টে? চলুন সেই রিপোর্ট থেকেই হুবহু বর্ণনা করা যাক। কমিটি এমন একটি ঘটনা বর্ণনা করেছে যে ভারতীয় সেনাবাহিনী মুসলিম গ্রামগুলোকে নিরস্ত করেছিল, তাদের ফলমূল কিংবা সবজি কাটার দাবটি পর্যন্ত নিয়ে নেয়। তখন অপরদিকে হিন্দুদের অস্ত্রগুলো তাদের কাছেই রেখে দেওয়া হয়েছিল। ফলে যা ঘটার ছিল সেটাই ঘটল। চারপাশের হিন্দু গ্রামগুলো থেকে মুসলিম গ্রামগুলোতে একের পর এক হামলা চলতে থাকলো। নির্বিচারে মুসলিমদের উপর গণহত্যা চালিয়ে হাজার হাজার নারীকে ধর্ষণ করে হত্যা করা হলো। কমিটি আরও একটি হৃদয় বিদারক ঘটনার বর্ণনা করে। কোনো এক গ্রামে তারা গিয়ে দেখতে পায় কূপের পাশে একটি অর্ধগলিত নারীর লাশ করে আছে। একটি শিশু তখনও সেই লাশের স্তন কামড়ে যাচ্ছিল সামান্য একটু দুধ পানের আশায়। রিপোর্টে আরও বর্ণনা করা হয় এসব ঘটনায় ভারতীয় সেনাবাহিনী কোনো কোনো ক্ষেত্রে উদাসীন ছিল, আবার কখনো কখনো তারা
নিজেরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মারাঠওয়াড়া ও তেলেঙ্গানা অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। শহর থেকে প্রাপ্তবয়স্ক মুসলিমদের ধরে এনে ঠান্ডা মাথায় হত্যা করেছে। অপারেশন পোলো এবং পরবর্তী গণহত্যায় ঠিক কতজন মুসলিমকে হত্যা করা হয়েছিল তার সঠিক হিসাব পাওয়া যায় না। সুন্দরলাল কমিটির অনুমানে যা ছিল ২৭ থেকে ৪০,০০০-এর মতো, কিন্তু তৎকালীন অন্য বিশ্লেষকরা ধারণা করেন এই সংখ্যাটা ছিল ২ লক্ষেরও অধিক। অথচ কাশ্মীরের মতো এখানেও ছিল স্বাধীন থাকার আইনি অধিকার। প্রশ্ন থেকে যায়, কেন তখন জাতিসংঘ চুপ ছিল, আর কেনই বা ব্রিটেন দেখেও না দেখার ভান করল? এসবের উত্তর জানা নেই। শুধু ইতিহাস কাঁদে মীর লায়েক আলীর সেই কথায়, স্বাধীন হায়দ্রাবাদের নাম পৃথিবী মনে রাখেনি।